নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অমলা দেবীর লেখা নবপরিচয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। যুদ্ধের আগে পর্যন্ত সামাজিক পরিচয়টা নেহাত মন্দ ছিল না। বেসরকারি স্কুলের হেডমাস্টার, মাসিক আয় আহাউহু করিবার মতো না হইলেও সাধারণ বাঙালির তুলনায় কম নয়। গাড়ি বাড়ি করিতে পারি নাই বটে, কিন্তু সস্তা গণ্ডার বাজারে ভদ্রতা বজায় রাখিয়া সংসার চালাইয়া আসিয়াছি। বন্ধুবান্ধব, ডাক্তার, দোকানদার, ধোপা, নাপিত, ঝি চাকর ইত্যাদি সাংসারিক ও সামাজিক জীবনে যাহাদের সম্পর্ক ও সংসর্গ অপরিহার্য, সকলেই সম্মানের দৃষ্টিতে দেখিত। কারণ যুদ্ধের আগে পর্যন্ত সামাজিক স্তরবিন্যাসের এখানে সেখানে একটু আধটু ভাঙাচোরা ঘটিলেও আসল কাঠামোটা ঠিক ছিল। কিন্তু যুদ্ধের প্রবল আলোড়নে সব লণ্ডভণ্ড হইয়া গেল। আমরা মধ্যবিত্তেরা, যাহারা এতদিন সমাজদেহের ভারসাম্য বজায় রাখিয়া আসিতেছিলাম, ছিটকাইয়া পড়িলাম। যাহারা উপরে ছিল তাহারা আরও উপরে উঠিয়া নাগালের বাহিরে চলিয়া গেল। যাহারা নিচে ছিল তাহারা উপরে উঠিল। আমরা ক্রমে দুঃখদৈন্যের ভারে নিচের দিকে নামিতে লাগিলাম। ফলে যাহাদের সঙ্গে প্রতিদিনের পরিচয় ছিল তাহারা একে একে ছাড়িয়া গেল। পাড়ার রাঘব সরকার সরকারি কন্ট্রাক্টর ছিলেন। ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার, সরকার ও অফিসের কেরানি সকলের ক্ষুধা মিটাইয়া যাহা ঘরে তুলিতেন তাহাতেই শহরে দোতলা বাড়ি তুলিয়াছিলেন এবং মফস্বলে ছোটোখাটো জমিদারি কিনিয়াছিলেন। একখানি ফোর্ড গাড়িও ছিল তার। তাহাতে চড়িয়া তাহার শালঙ্কারা গৃহিণী ও পুত্রকন্যারা দামি কাপড় চোপড় পরিয়া প্রতিদিন সন্ধ্যায় বেড়াইতে বাহির হইত। মোট কথা, পাড়াতে একজন ধনী ব্যক্তি বলিয়া পরিচিত ছিলেন তিনি। কিন্তু তাহা হইলেও রাঘববাবু লোক মন্দ ছিলেন না। সকলের সঙ্গে অমায়িক ব্যবহার ছিল তাহার। বিশেষ আমাকে অত্যন্ত স্নেহ ও সম্মান করিতেন। প্রতিদিন সন্ধ্যায় কাজ হইতে ফিরিয়া বৈঠকখানায় বসিতেন। আমি নিয়মিতভাবে সেখানে হাজিরা দিতাম ও চা সিগারেট খাইতাম। ক্রমে এমনই একটি সম্প্রীতি গড়িয়া উঠিয়াছিল আমাদের মধ্যে যে কোনোদিন না গেলেই ডাকিয়া পাঠাইতেন। আমার অসুখ বিসুখ হইলে নিজে আসিয়া আমার শয়নকক্ষে আড্ডা জমাইতেন। সময়ে অসময়ে সাহায্যও করিতেন। গৃহিণী সপুত্র কন্যা সিনেমা যাইবার বায়না ধরিয়াছেন। টিকিটের মূল্য ও গাড়ি ভাড়া একত্রে খরচটা মারাত্মক। রাঘববাবুকে ঠাড়ে ঠোড়ে ব্যাপারটা জানাইতেই তিনি নিজের গাড়ি পাঠাইয়া দিতেন। রাত দুপুরে গৃহিণীর কলিক পেন চারা দিয়া উঠিয়াছে, রাঘববাবু দ্বারস্থ হইলাম। তিনি সঙ্গে সঙ্গে নিজের সরকারকে ডাক্তার ডাকিবার জন্য পাঠাইয়া দিলেন। শোবার ঘরের কড়িকাঠে ঘুণ ধরিয়াছে, অবিলম্বে মেরামত না করাইলে গৃহিণী পুত্রকন্যা সমেত বাপের বাড়ি যাইবেন বলিয়া নোটিশ দিয়াছেন। হাতে পয়সার অভাব অথবা হাঙ্গামা পোহাইবার ইচ্ছার অভাব। রাঘববাবুর শুধু একবার পরামর্শ জিজ্ঞাসা করিয়াছি। রাঘববাবু তৎক্ষণাৎ অভয়দান করিয়াছেন ও লোকজন পাঠাইয়া মেরামত করাইয়া দিয়াছেন। আমি পরে সুবিধামতো খরচপত্র দিয়াছি। এমনইভাবে নানা সময়ে নানা রকমে তাহার কাছ হইতে উপকার পাইয়াছি। হঠাৎ যুদ্ধ বাধিয়া গেল। রাঘববাবু মিলিটারি কন্ট্রাক্ট লইলেন। বৎসর দুয়ের মধ্যে ফাঁপিয়া ফুলিয়া তরতর করিয়া উপরে উঠিয়া ক্রমে দুর্নিরীক্ষ হইয়া গেলেন। আমাদের শহর আর তাহার পছন্দ হইল না। কলিকাতায় বিরাট অট্টালিকা বানাইয়া বসবাস শুরু করিলেন। বৎসরখানেক আগে ঠিকানা সংগ্রহ করিয়া তাহার সহিত দেখা করিতে গেলাম। বাড়ির ফটকে সঙ্গীনধারী দারোয়ান। বুঝাইয়া সুঝাইয়া তোষামোদ করিয়া অনেক কষ্টে ভিতরে ঢুকিলাম। রাঘববাবু ড্রয়িং রুমেও ঢুকিবার অনুমতি পাইলাম।
সুপরিসর ও সুপরিচ্ছন্ন কক্ষ, কৌচ, কেদারা, সোফা এবং আরও হরেক রকমের আসবাবপত্রে সজ্জিত। রাঘববাবুকে ঘিরিয়া কয়েকজন ভদ্রলোক বসিয়া। তাহাদের বেশভূষা হাবভাব দেখিয়া মনে হইল তাহারা কেউ কেটা নন। রাঘববাবু অনেকটা বদলাইয়াছেন, আরও মোটা হইয়াছেন, কালো রং অনেকটা ফিকা হইয়াছে, মাথার সামনে টাক পড়িয়াছে। তবু রাঘববাবু আমাকে চিনিলেন। ফিকা হাসি হাসিয়া কহিলেন, মাস্টার মশাই যে, কখন এলেন? বসুন, সব ভালো তো? আমি জবাব না দিয়া বসিলাম। রাঘববাবু ভদ্রলোকগুলির সঙ্গে কথাবার্তা বলিতে শুরু করিলেন। আমি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া কহিলাম, আমি এখন উঠি, পরে দেখা করব। রাঘববাবু অন্যমনস্কভাবে কহিলেন, যাবেন? আচ্ছা, আসুন। বাহিরে আসিতেই একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল। বুঝিলাম রাঘববাবু শুধু উঠেন নাই, আমিও নামিয়াছি। আমাদের মধ্যে এতটা ব্যবধান যে রাঘববাবুর সমাজে আমার পরিচয় পর্যন্ত অচল। অভয় ডাক্তার বহুদিন ধরিয়া আমার বাড়ির ডাক্তার। চাকরি সূত্রে এখানে আসা অবধি তাহার সঙ্গে পরিচয়। তখন তাহার তত নাম ডাক ছিল না, রোজগারও ছিল কম। আমাদের পাড়াতেই একটি ছোট ডিসপেন্সারি ছিল তাহার, সেইখানেই বসিতেন। আমাদের পাড়াতে নামমাত্র ফিতে সকলের চিকিৎসা করিতেন। আমার সঙ্গে ক্রমে তাহার বন্ধুত্ব গজাইয়া ওঠে। শেষের দিকে আমার বাড়িতে ফি লইতেন না, কিন্তু যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ডাকিবা মাত্র আসিতেন। এমনকি অনেক সময় বিনা প্রয়োজনেও আমার বৈঠকখানায় বসিয়া অনেকক্ষণ গল্পগুজব করিয়া যাইতেন। এই সময়ে শহরের সর্বশ্রেষ্ঠ ডাক্তার করালিকর হঠাৎ মারা গেলেন। অভয় ডাক্তারের কর্মক্ষেত্র প্রসার লাভ করিতে শুরু করিল। শহরের অন্যান্য পাড়া হইতে রোগী আসিতে লাগিল। মধ্যে মধ্যে পল্লীগ্রাম হইতেও ডাক আসিতে লাগিল। ব্যবসা বৃদ্ধির সঙ্গে তাল রাখিবার জন্য অভয় ডাক্তার শহরের মধ্যে ডিসপেন্সারি তুলিয়া লইয়া গেলেন। তখন আর হামেশা দেখা সাক্ষাৎ হইত না। অবসর হইলে ডিসপেন্সারিতে গিয়া দেখা করিয়া আসিতাম। তবে কোনো প্রয়োজনে ডাক দিলে ডাক্তার নিশ্চয়ই আসিতেন। তারপর যুদ্ধ বাধিল, ঔষধ দুষ্প্রাপ্য হইল। 1 টাকা মূল্যের ঔষধ 10 টাকা মূল্যে বিক্রয় হইতে লাগিল। তাছাড়া জমিদার, ব্যবসাদার ও চাষিদের হাতে পয়সা জমিল। ডাক্তাররা মরশুম দেখিয়া তাহাদের ফি 4 গুণ বাড়াইয়া দিল। অভয় ডাক্তার বৎসরখানেকের মধ্যেই বাড়ি ও গাড়ি করিলেন। রোগীও জুটিল বিস্তর। ঝকঝকে নূতন গাড়িতে চড়িয়া অভয় ডাক্তার শহর ও মফস্বল চষিয়া ফিরিতে লাগিলেন। এই সময়ে আমার গৃহিণী হঠাৎ রোগে পড়িলেন। পেটে ও পিঠে বেদনা। ঔষধপত্রের দাম ও ডাক্তারদের হালচালের কথা ভাবিয়া প্রথমে ডাক্তার ডাকিলাম না। বন্ধুবান্ধবদের পরামর্শানুসারে মালিশ ও সেক চালাইলাম, কিন্তু কোনো কাজ হইল না। শেষে অভয় ডাক্তারের শরণাপন্ন হওয়াই স্থির করিলাম। এক রবিবার সকালে ডাক্তারের বাড়ি গেলাম। নূতন তৈয়ারি দোতলা বাড়ি, সামনে অনেকখানি জায়গা রেলিং দিয়ে ঘেরা, 2 পাশে 2টি গেট। বাড়ির সামনে রাস্তায় মোটর, ঘোড়ার গাড়ি ও রিকশার ভিড়। বাড়ির বারান্দায় অনেক লোক এলোমেলোভাবে বসিয়া ও দাঁড়াইয়া আছে। কোনো মতে পথ করিয়া ডাক্তারের বসিবার ঘরে ঢুকিলাম। সেখানেও বিস্তর লোক। যাহারা সুবিধা করিতে পারিয়াছে বেঞ্চি বা চেয়ারে বসিয়াছে, যাহারা পারে নাই দাঁড়াইয়া আছে। ডাক্তারের নিঃশ্বাস ফেলিবার সময় নাই। এক একজন রোগী সামনে আসিয়া দাঁড়াইবা মাত্র ডাক্তার তাহার বুকে, পিঠে, এখানে সেখানে বার কয়েক স্টেথোস্কোপ বসাইতেছেন, পেটের এপাশ ওপাশ টিপিতেছেন, জিভটা একবার দেখিতেছেন, দরকার হইলে চোখের নিচে আঙুলের চার দিয়া এক চোখ দেখিয়া লইতেছেন। সব শুদ্ধ 5-7 মিনিটের বেশি সময় লাগিতেছে না। তারপর খচখচ করিয়া প্রেসক্রিপশানে লিখিয়া টেবিলের উপরেই ছুঁড়িয়া দিতেছেন। রোগী প্রেসক্রিপশনটি ভক্তিভরে তুলিয়া লইয়া ফি 4 টাকা গনিয়া দিয়া
কৃতজ্ঞতা ও কৃতার্থমন্যতার হাসি হাসিয়া বিদায় লইতেছে। টেবিলে একটা ট্রের উপর টাকা জমিয়া উঠিতেছে। একপাশে দাঁড়াইয়া রহিলাম। ভিড় একটু পাতলা হইলে সহসা ডাক্তারবাবুর চোখ আমার উপরে পড়িল। হাসিয়া কহিলেন, কি খবর? কতক্ষণ এসেছেন? বসুন। একটু আগাইয়া গিয়া গৃহিণীর রোগের সংক্ষিপ্ত বিবরণ দিতে আরম্ভ করিলাম। ডাক্তারবাবু কিছুক্ষণ শুনিয়াই কহিলেন, বুঝেছি, এক কাজ করুন, ব্লাড আর ইউরিনটা একবার দেখিয়ে রিপোর্টটা কাল আনবেন, আমি প্রেসক্রিপশন করে দেব। কহিলাম, একবার গিয়ে দেখবেন না? ডাক্তারবাবু মুখ গম্ভীর করিয়া কহিলেন, আজকালের মধ্যে যেতে পারবো বলে মনে হয় না, তবে চোখ বুজিয়া ভ্রু কুচকাইয়া কিছুক্ষণ ভাবিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, না, 4-5 দিনের মধ্যে সময় হবে না। তবে দেখুন, যাবার দরকার হবে না, রিপোর্টটা দেখলেই সব বুঝতে পারবো। ওষুধটা ব্যবহার করেও যদি কোনো ফল না হয় তো পরে একবার দেখে এলেই হবে। চুপ করিয়া রহিলাম। ডাক্তার কহিলেন, আচ্ছা আসুন তাহলে, ব্লাড আর ইউরিনটা আজই দেখিয়ে ফেলুন গে। নমস্কার। বলিয়া সম্মুখে দণ্ডায়মান একজন রোগীর প্রতি দৃষ্টি সংযোগ করিলেন। আমিও প্রতি নমস্কার করিয়া বিদায় লইলাম। বারান্দায় রোগীর ভিড়ের মধ্যে কোনো মতে পথ করিয়া বাহিরে আসিলাম। গেটের পাশেই গ্যারেজ। ডাক্তারের নূতন কেনা ঝকঝকে মোটর গ্যারেজ হইতে বাহির হইতেছিল। একটা লোক, ডাক্তারের কোনো চাকর বোধ হয়, কড়া গলায় হাঁক দিয়া কহিল, দাঁড়ান, যাবেন না, গাড়ি বার হচ্ছে। থমকিয়া দাঁড়াইলাম। পিছন ফিরিয়া ডাক্তারের বাড়ির দিকে তাকাইলাম। দোতলার বারান্দায় ডাক্তারের ছেলেমেয়েরা প্রভাতী আড্ডা জমাইয়াছে। পরিপুষ্ট চেহারা, পরিচ্ছন্ন পরিপাটি পরিচ্ছদ। নিজের ছেলেমেয়েদের কথা মনে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাস পড়িল। বুঝিলাম ডাক্তারও নাগালের বাহিরে চলিয়া গিয়াছেন। বাড়িতে আসিয়া গৃহিণীকে সব পরিচয় দিলাম। গৃহিণী কহিলেন, দরকার নেই ওতে, 10-12 টাকার কমে তো ওসব হবে না। কোথায় পাবে এত টাকা? তার চেয়ে বরং সদয়বাবুকে ডাকো। পরেশবাবুর গিন্নি বলছিল বেশ চিকিৎসে করে। রামসদয়বাবু হোমিওপ্যাথিক ডাক্তার, কেরানিগিরি করেন। যুদ্ধের বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করিয়াছেন। ফি লাগে না, ঔষধের দামও কম। পাড়ার গরিব ও মধ্যবিত্ত গৃহস্থেরা সকলেই তাহাকে দিয়াই চিকিৎসা করায়। কেহ বাঁচে, কেহ মরে, কিন্তু বাঁচা মরা তো ভগবানের হাত, ডাক্তার নিমিত্ত মাত্র। আধ্যাত্মিকতায় আপ্লুত হইয়া উঠিলাম। ভগবানের নাম স্মরণ করিয়া রামসদয়কে ডাকিবার জন্য বাহির হইলাম। ভগবানের কৃপাতেই হোক বা রামসদয়ের চিকিৎসার গুণেই হোক, গৃহিণী সুস্থ হইয়া উঠিলেন। তারপর হইতে রামসদয়ই আমার বাড়ির চিকিৎসা করিতেছেন। অভয় ডাক্তারকে ডাকিবার স্পর্ধার করি নাই। পরান্দে আমার অনেক দিনের পরিচিত দোকানদার। চাল, ডাল, নুন, তেল, মশলাপাতি ইত্যাদি সংসারের যাবতীয় দরকারি জিনিস বরাবর সেই সরবরাহ করিত। বাজারের অন্যান্য দোকানের তুলনায় তাহার দোকানটি ছোটই ছিল, তবে সে নিজেই দোকান চালাইত এবং লাভের লোভ তাহার বেশি ছিল না। কাজেই জিনিসপত্রের দাম অন্য দোকানের তুলনায় কম হইত। তাছাড়া খাতির করিত খুব। দোকানে গেলেই সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া নমস্কার করিত। টিনের চেয়ারটি ঝাড়িয়া বসিতে দিত এবং পান ও সিগারেট আনাইয়া খাওয়াইত। কোনো জিনিস তাহার দোকানে না থাকিলেও অন্য দোকান হইতে আনাইয়া বিনা লাভে সরবরাহ করিত। যুদ্ধের বাজারে চালের কারবারে মোটা লাভ করিয়া পরাণের মেজাজ গেল বিগড়াইয়া। দোকানে গেলে আর নমস্কার করিত না, বসিতেও বলিত না। জিনিসপত্রের দাম অত্যন্ত বাড়াইয়া বলিত এবং দর কষাকষি করিলে অবজ্ঞার হাসি হাসিয়া শুনাইয়া দিত, জজ ম্যাজিস্ট্রেটের বাড়িতে এই জিনিস যাচ্ছে, এই দামই দিচ্ছেন তারা, আপনার সুবিধে না হয় তো অন্য দোকানে দেখুন।
বলিয়া অন্য খরিদ্দারের সঙ্গে কথাবার্তা শুরু করিত। পরাণের হাবভাব দেখিয়া হাঁ করিয়া তাকাইয়া থাকিতাম কিছুক্ষণ। তারপর সুবিধামতো দরের আশায় অন্য দোকানে ছুটিতাম। পরাণের মতিগতি দেখিয়া শেষ পর্যন্ত তাহার দোকান ছাড়িয়া দিলাম এবং অন্য একটি নেহাত ছোট দোকান হইতে জিনিসপত্র লইতে শুরু করিলাম। শুধু পরাণের নয়, কাপড়ের দোকানদার ভবদত্ত ও স্টেশনারি দোকানদার নিতাই কুণ্ডু ইহাদের মেজাজও একদম বিগড়াইয়া গেল। আমি যে তাহাদের একদিন বাঁধা খরিদ্দার ছিলাম সে কথাটা তাহারা যেন ভুলিয়া গেল। দোকানে গিয়া দাঁড়াইলে বসিতে বলা দূরে থাক, মুখ ফিরাইয়া তাকাইতও না। অনেক ডাকাডাকি করিয়া দৃষ্টি আকর্ষণের পর কোনো জিনিস চাহিলে হয় নাই বলিয়া বিদায় করিয়া দিত, কিংবা এমন দাম হাঁকিয়া বসিত যে আর দাঁড়াইতে ইচ্ছা হইত না। অথচ খাতির করার প্রক্রিয়াটা যে তাহারা ভুলিয়া গিয়াছে তাহা নহে। একদিন নিতাই কুণ্ডুর দোকানের সামনে দাঁড়াইয়া প্রায় আধ ঘণ্টা ধরিয়া এক শিশি হরলিক্সের জন্য তাহাকে অনুনয় বিনয় করিলাম। নিতাই সেই যে প্রথম হইতেই এক ফোঁটা নাই বলিয়া ঘাড় নাড়িতে শুরু করিল, আধ ঘণ্টা পরেও তার রকম ফের হইল না। হঠাৎ একটা জিপ আসিয়া দোকানের সামনে দাঁড়াইল। নিতাই শশব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া এক লাফে নিচে নামিল এবং ছুটিয়া জিপের সামনে গিয়া দাঁড়াইয়া হাত কচলাইতে কচলাইতে দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল। চাহিয়া দেখিলাম গাড়িতে এক ব্যক্তি বসে আছে। শক্তপোক্ত চেহারা, ভারী মুখ, মাথায় চকচকে টাক, পরিধানে খাকি প্যান্ট ও মিলিটারি কোট। দোকানের একজন ছোকরাকে জিজ্ঞেস করিয়া জানিলাম ইনি সাপ্লাই বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী। ভদ্রলোক নিতাইকে কি বলিতেই সে হন্তদন্ত হইয়া ছুটিয়া আসিয়া দোকানে উঠিয়া একেবারে দোকানের ভিতর ঢুকিয়া গেল এবং মিনিট কয়েক পরে দুই হাতে দুইটা শিশি লইয়া হাঁপাইতে হাঁপাইতে বাহির হইয়া আসিয়া গাড়ির দিকে ছুটিল। লক্ষ্য করিয়া দেখিলাম হরলিক্সের শিশি। অফিসারকে শিশি দুইটি দিয়া নিতাই চরিতার্থ তার হাসি হাসিতে লাগিল। অফিসার আরও দুই চার কথা নিতাইকে বলিয়া চলিয়া গেলেন। নিতাই ভাবমুগ্ধ দৃষ্টিতে ধাবমান গাড়িটার দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া ফিরিয়া আসিল। আসিতেই কহিলাম, ওকে হরলিক্স দিলে অথচ আমাকে। নিতাইয়ের ভাবাবেশ তখনও কাটে নাই। গম্ভীর মুখে ভারী গলায় কহিল, ওই দুটি শিশি ছিল, কোনো মতে ওর জন্যে রেখেছিলাম। একটু চুপ করিয়া থাকিয়া ঈষৎ উত্তেজনার সহিত কহিল, উনি কে জানেন? সাপ্লাইয়ের বড় সাহেব। ওর সঙ্গে কি যে বলেন তা ঠিক নেই। জবাব না দিয়া চলে আসিলাম। পরে নিতাইয়ের দোকান হইতেই অন্য লোক দিয়া চড়া দামে এক শিশি হরলিক্স আনাইয়াছিলাম। নিজে আর তাহার দোকানে যাই নাই। যুদ্ধ শুরু হওয়ার পরে কাপড়ের দাম চড়ার সঙ্গে সঙ্গে ভবদত্তর মেজাজও কড়া হইয়া উঠিল। দোকানে গেলে পাত্তা দিত না। তারপর শুরু হইল কন্ট্রোল। কেমন করিয়া জানি না ভবদত্ত কাপড়ের বড় সাহেবের পরম প্রিয় পাত্র হইয়া উঠিল। কাপড়ের বড় সাহেব ভালো ভালো ধুতি শাড়ি বিক্রয়ের অধিকার তাহাকেই দিলেন। ফলে হাকিম সম্প্রদায়, শহরের ধনী কন্ট্রাক্টর, ডাক্তার, উকিল ও ব্যবসায়ীরা তাহার খরিদ্দার হইল। কারণ ভালো ধুতি ও শাড়ির পারমিট দেওয়ার ক্ষমতা একমাত্র বড় সাহেবেরই। কিন্তু তাহার সম্মুখীন হওয়া আমাদের মতো ক্ষীণজীবী মধ্যবিত্ত ভদ্রলোকের সাধ্য নয়। কাজেই ভবদত্তর দোকানের পাশ মারাইবারও উপায় রহিল না আমাদের। ইহা সত্ত্বেও একবার একজন হাকিম ঘেঁষা বন্ধুর সাহায্যে বড় সাহেবের কাছ হইতে খান কয়েক ভালো ধুতি ও শাড়ির পারমিট সংগ্রহ করিলাম। পারমিটটি পকেটে লইয়া ভবদত্তর দোকানে গেলাম। দোকানে অনেকগুলি সরকারি কর্মচারী বসিয়াছিল। তাহাদের পোশাক পরিচ্ছদ দেখিয়া ও কথাবার্তা শুনিয়া পুলিশ কর্মচারী বলিয়া মনে হইল। ভব তাহাদের মনোরঞ্জনে ব্যস্ত ছিল, আমার দিকে দৃকপাতও করিল না। একপাশে একটা রংচটা টিনের চেয়ার পড়িয়াছিল, তাহাই টানিয়া লইয়া বসিলাম।
দোকানের কর্মচারী অফিসারদের ধুতি শাড়ি বাঁধাছাদা করিতে ব্যস্ত দেখিলাম। অফিসারগুলিকে বিদায় দিয়া ভবদত্ত আমার দিকে তাকাইয়া সবিস্ময়ে কহিল, আপনি? হাসিয়া কহিলাম, হ্যাঁ আমি। তা ভালো ধুতি ভালো শাড়ি দোকানে অনেক আছে শুনলাম। আর শুধু শুনলামই বা কেন, চোখেও দেখলাম ওই ভদ্রলোকগুলি নিয়ে গেলেন, এক একজন অনেকগুলি করে। আমারও কিছু দরকার, খান কয়েক যদি। ভবদত্ত বাধা দিয়া গম্ভীর মুখে কহিল, এমনি তো হবে না, পারমিট চাই, বড় সাহেবের পারমিট। মৃদু হাসিয়া কহিলাম, আছে পারমিট, এই যে। বলিয়া পকেট হইতে পারমিটটি বাহির করিয়া তাহার হাতে দিলাম। সে পারমিটটা আদ্যপান্ত পড়িয়া মুখ হাঁড়ি করিয়া ভারী গলায় কহিল, বড় সাহেবেরই বটে। একটু চুপ করিয়া থাকিয়া কহিল, ওদের কি, যাকে তাকে পারমিট ঝেড়ে দিচ্ছেন, এদিকে আমি যে কোথা থেকে কাপড় দিই। কহিলাম, তোমার দোকানে শুনলাম যথেষ্ট কাপড় এসেছে। মুখ ভ্যাংচাইয়া ভবতোষ কহিল, যথেষ্ট কাপড় এসেছে? আপনারা তো সবই শুনছেন। সত্যি কথা বলে দিচ্ছি আপনাকে, বিশ্বাস করুন আর নাই করুন, ভালো কাপড় আর একখানিও নেই। যা ছিল সব দিয়ে দিলাম আপনার চোখের সামনে। ঢোক গিলিয়া কহিল, তবে এমনি সাধারণ কাপড় চান তো দিতে পারি এই পারমিটের ওপরই। কহিলাম, থাক, দরকার নেই। তা তুমি এক কাজ করো, এই পারমিটের ওপর লিখে দাও যে কাপড় নেই। ভাবিয়াছিলাম ভবতোষ ইহাতে কাবু হইয়া উঠিবে, কিন্তু তাহা হইল না। বরং সোৎসাহে কহিল, বেশ তো, লিখে দিচ্ছি। বলিয়া খচখচ করিয়া কাপড় আর নাই লিখিয়া দিল। পারমিটটি আবার পকেটে পুরিয়া দোকানের বাহির হইতেই দেখি ম্যাজিস্ট্রেট সাহেবের চাপরাশি বাইক হইতে নামিতেছে। ভবতোষ একগাল হাসিয়া আপ্যায়ন করিয়া কহিল, এই যে ভাই খলিল, এসো বসো, কি খবর? চাপরাশি দোকানে উঠিয়া গেল। আমি ক্ষুণ্ণ মনে চলিয়া আসিলাম। বাজারের শেষাশেষি আসিয়া পৌঁছিয়াছি এমন সময় দেখিলাম ম্যাজিস্ট্রেট সাহেবের চাপরাশি বাইকে চড়িয়া পাশ দিয়া পার হইয়া গেল। পিছনে ক্যারিয়ারে বাঁধা এক মোট কাপড়। পারমিটটি লইয়া বড় সাহেবের সঙ্গে দেখা করিলাম, কিন্তু কোনো ফল হইল না। তিনি স্পষ্ট জানাইয়া দিলেন, কাপড় আছে জানিয়াই তিনি পারমিট দিয়াছিলেন, কিন্তু কাপড় যদি ফুরাইয়া গিয়া থাকে তো তাহার করিবার কিছুই নাই। সেই দিন হইতে কন্ট্রোলের বাজারে মিহি কাপড় পরিবার ও গৃহিণী ও ছেলেমেয়েদের পড়াইবার আশা ত্যাগ করিলাম। কয়লার আড়তদার বগলা নন্দীর ব্যবহারেই বিগলিত হইলাম বেশি। বগলা আমার ভূতপূর্ব ছাত্র। যখন কয়লার ব্যবসা শুরু করে তখন আমার কাছ হইতে আশ্বাস ও আশীর্বাদ যথেষ্ট পাইয়াছিল। প্রথম হইতেই আমাকে মাসে মাসে আমার আবশ্যক মতো কয়লা বাড়িতে পৌঁছাইয়া দিত। যুদ্ধের সময় গাড়ির অভাবে আমদানি কম হইতেই কয়লার দাম চড়িয়া গেল। বগলা নিয়মিতভাবে কয়লা পাঠানো বন্ধ করিল। বারংবার চিঠি লিখিয়া পাঠাইলে বা নিজে গিয়া দেখা করিলে তবে দিত, তাও পুরোপুরি নয়। অন্য আড়তদারদের ধরিয়া ন্যায্য মূল্যের ২-৩ গুণ বেশি দাম দিয়া বাকি কয়লা সংগ্রহ করিতে হইত। হঠাৎ কয়লা খাদে কুলি ধর্মঘটের জন্য কয়লার আমদানি দিন কয়েকের জন্য একেবারেই বন্ধ হইয়া গেল। আড়তদাররা রাতারাতি কয়লা আড়ত হইতে সরাইয়া ফেলিল। কয়লার গুঁড়া গোটার চেয়েও বেশি দরে বিক্রয় হইতে লাগিল। আমি বগলার উপরে নির্ভর করিয়া বসিয়াছিলাম, সবটা না দিই কিছু তো দিবেই। গৃহিণীর তাড়নায় একদিন বগলার কাছে ছুটিলাম। রেল স্টেশনের কাছেই কয়লার আড়ত। একটা খড়ের চালার নিচে একটা তক্তপোষের উপরে উবু হইয়া বসিয়া মুদ্রিত চোখে সিগারেট টানিতেছিল বগলা। আশেপাশে কয়লার গুঁড়ার স্তূপ। একটা লোক তাহাই বস্তায় বাঁধিয়া রাখিতেছিল এবং তাহাই লইবার জন্য জনকয়েক লোক অনুনয় বিনয় করিতেছিল। বগলা কাহারও কথায় কর্ণপাত না করিয়া এক মনে সিগারেট টানিতেছিল।
ডাক দিতেই বগলা সিগারেটে একটা লম্বা টান দিয়া এক মুখ ধোঁয়া ছাড়িল এবং ধূমজালের ভিতর দিয়া আমাকে দেখিয়া ধীরে সুস্থে সিগারেটটি নিবাইয়া পাশে নামাইয়া রাখিয়া কহিল, কি বলছেন? সদ্বেগে কহিলাম, আমার কয়লা। বগলা ধূলিরাশির দিকে হাত বাড়াইয়া কহিল, ওই তো দেখছেন, ইচ্ছে হয়তো নিয়ে যান। ব্যাকুল কণ্ঠে কহিলাম, ও যে ধুলো, ওতে রান্না হবে কি করে? বগলা বেপরোয়াভাবে কহিল, তা আমি কি করব, ও ছাড়া আর নেই। প্রার্থী লোকগুলাকে কহিল, 2 টাকা করে মন, পারবে তো নিয়ে যাও। তাহলে রিকশা ডেকে নিয়ে আসি বাবু। বলিয়া লোকগুলো শহরের দিকে ছুটিল। বগলাকে কহিলাম, সত্যিই কি কয়লা নেই? বগলা গম্ভীর মুখে কহিল, না। কহিলাম, কোথায় পাওয়া যায় বলতে পারো? উত্তরে বগলা ডান হাতের পাতা চিৎ করিয়া দিল। একটু চুপ করিয়া থাকিয়া কহিলাম, তোমার বাড়িতে কি কিছুই নেই? যা আছে তার নিজের জন্যে, আর কিছু এসডিও সাহেবের জন্যে। ওর কয়লা কিছু বেশি লাগে। সানুনয়ে কহিলাম, আমাকে যদি 1 মণ অন্তত। বগলা ঘাড় নাড়িয়া কহিল, না মাস্টারমশাই, পারব না, অনুরোধ করবেন না আমাকে। চলিয়া আসিলাম। সেই দিন হইতে বগলার সঙ্গে সম্পর্কচ্ছেদ। সম্ভব হইলে একে তাকে ধরিয়া ন্যায্য মূল্যের বেশি দাম দিয়া কয়লা সংগ্রহ করিতে লাগিলাম, না হইলে কাঠ। গৃহিণী চোখের জল ফেলিতে ফেলিতে রান্না করিতে লাগিলেন। শুধু ব্যবসাদারদের কাছে নয়, নাপিত, ধোপা, চাকর ও ঝিদের কাছেও আমার পরিচয় মর্যাদাহীন হইয়া পড়িল। চারু নাপিত শহরের সেরা নাপিত। হাকিম ও ধনী সম্প্রদায়ের মধ্যে তাহার একচেটিয়া ব্যবসা। তাহার ছেলে আমার স্কুলের ছাত্র ছিল বলিয়া আমার বাড়িতেও আসিত। তাহার রেট ছিল সাধারণ নাপিতদের চেয়ে বেশি, বড়দের 6 আনা, ছোটদের 4 আনা। গৃহিণী এই নবাবী আনার জন্য গঞ্জনা দিতেন। তবু চারুর হাতে ক্ষৌরীকৃত হওয়ার আভিজাত্যের লোভ সামলাইতে পারিতাম না। পাড়ার কালী নাপিত রাস্তার ধারে বসিয়া পাড়ার সাধারণ লোকদের চুল কাটিত। আমাকে দেখিলেই সে আমার মাথার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইত, কিন্তু তাহার হাতে কোনোদিন মাথা ছাড়িয়া দিব এ আমার উৎকট কল্পনারও অগোচর ছিল। যুদ্ধের বাজারে চারু রেট দ্বিগুণ বাড়াইয়া দিল। গৃহিণী বাঁকিয়া বসিলেন। মাসে মাসে শুধু চুল কাটার জন্য 2 টাকা খরচ করা চলিবে না। শেষে একদিন নিজে কালীকে ডাকিয়া পাঠাইয়া ছেলেদের চুল ছাঁটাইয়া দিলেন। আমি কিন্তু চারুর কাছেই চালাইতে লাগিলাম। দিন কয়েক পরে চারু নিজেই আসা বন্ধ করিল। যুদ্ধের মরশুমে শহরে অনেক হালি বড়লোক গজাইয়া উঠিয়াছে। অনেক নূতন নূতন হাকিমেরও আমদানি হইয়াছে। সকলেই চারুকে চায়। এই নূতন মক্কেলদের ভিড়, তাছাড়া আমার কাছে পাওনাও নেহাত কম, কাজেই চারু বোধ হয় আসিবার সময় করিতে পারিল না। আমি অগত্যা একদিন কালীকে ডাকিয়া তাহার কবলেই মাথা সঁপিয়া দিলাম। ধোপার অবস্থা তথৈব চ। শহরের সেরা ধোপা উপেন বরাবর কাপড় কাচিত। দুধের মতো সাদা ধুতি ও পাঞ্জাবি পরিয়া উড়ানি উড়াইয়া স্কুলে যাইতাম। সহকর্মীরা ঈর্ষাকুটিল চোখে আমার দিকে তাকাইতেন। পয়সা কিছু বেশি খরচ হইত বটে, তবু এই সামান্য বিলাসটুকু বর্জন করিতে পারিতাম না। যুদ্ধ বাধিতেই ধুতি শাড়ি দুষ্প্রাপ্য হইয়া উঠিল, বিশেষ করিয়া মিলের ধুতি শাড়ি। সরকার বাহাদুর আপামর সাধারণের জন্য স্ট্যান্ডার্ড কাপড়ের ব্যবস্থা করিলেন। মোটা খাটো একই রকমের পাড়। ফুড কমিটির কর্তাদের ধরিয়া তাহাই সংগ্রহ করিতে লাগিলাম। মনিব, চাকর, গিন্নিঝিব কোনো তফাত রহিল না। তবু উপেনের হাতে ধুইয়া আসিলে ওই কাপড়েরই বাহার খুলিত, কিন্তু ভাগ্য বিরূপ। শহরের কাছে মিলিটারি ক্যাম্প বসিল। উপেন সেখানকার কাজে নিযুক্ত হইল। হাকিম বা বড়লোকদের কাপড় না কাচিলেই নয়, তাই কোনো মতে কাচিয়া দিত। কিন্তু আমাদের মতো লোকদের কাপড়গুলির উপরে
তাহার শিক্ষানবিশ ছেলেরা হাত পাকাইত, ফলে কাপড় তেমন পরিষ্কার হইত না, ছিঁড়িতও বেশি। গৃহিণী অনুযোগ করিলে উপেনের ছেলেরা স্পষ্ট বলিয়া দিত, স্ট্যান্ডার্ড কাপড় এর বেশি সাদা হবে না। গৃহিণী একদিন বলিলেন, সাদা না হোক ছিঁড়ছে কেন, ভাড়া খাটাস নাকি? উপেনের ছেলেরা তারপর হইতে কাপড় কাচা বন্ধ করিল। পাড়ায় একজন ধোপা ছিল, কানাই। পাড়ার সাধারণ গৃহস্থদের কাপড় সেই কাচিত। কানাইয়ের কাঁচা কাপড়ের একটি বিশেষত্ব ছিল, এমন একটি পাকা ফিকা নীল রং ধরিত যে শত চেষ্টাতেও ছাড়িত না, কাজেই ময়লা হইত কম। এত সুবিধা সত্ত্বেও কানাইকে কোনোদিন ডাকি নাই। এইবার তাহাকে ডাকিতে হইল। নীল রং জামা ও কাপড় পরিয়া সাধারণের সমতলে নামিয়া আসিয়াছি, ইহা বিজ্ঞাপিত করিতে করিতে সর্বসমক্ষে চলাফেরা করিতে লাগিলাম। চাকর ও ঝিদের কাছেও মণিপত্রের মাপকাঠিতে অনেক ছোট হইয়া গেলাম। সংসার পাতার শুরু হইতেই একজন চাকর ও একজন ঝি বরাবর ছিল। যে চাকরের মাহিনা বেশি ছিল না, কাজেই আয় খুব বেশি না হইলেও কুলাইয়া যাইত। যুদ্ধ শুরু হইতেই ঝি ও চাকর দুইজনেই মাহিনা বাড়াইবার বাহানা ধরিল। আমার মাহিনা না বাড়িলেও তাহাদের 2-1 টাকা করিয়া বাড়াইয়া দিলাম। দিন কয়েক ঠান্ডা রহিল, তারপর আবার টালমাটাল ভাব। বিশেষ করিয়া চাকরটির কাজে মন নাই, যেমন তেমন করিয়া কাজ সারিয়া দেয়। দুপুরে আড্ডা দিতে বাহির হইলে 4টার আগে বাড়ি ফিরে না। গৃহিণী ধমক দিলে মুখের উপর জবাব দেয়। উত্তরদায়ক ভৃত্য না রাখাই শাস্ত্রীয় বিধি। গোপনে চাকর খোঁজ করিবার চেষ্টা করিলাম। দেখিলাম চাকর দুষ্প্রাপ্য। কেহ আর সাধারণ গৃহস্থের বাড়িতে চাকরি করিতে প্রস্তুত নয়। সরকার বাহাদুর 5-7 রকমের নূতন আপিস খুলিয়াছেন, সকলেই সরকারি আপিসে পিয়নের কাজ করিবার জন্য ব্যস্ত। দোষও তাহাদের দেওয়া যায় না। যুদ্ধের বাজারে সব জিনিসই এত দুর্মূল্য যে পূর্বের আয়ে সংসার চালানো দুঃসাধ্য হইয়া উঠিয়াছে সবারই। সরকারি আপিসের পিয়নদের মাহিনা বেশি না হইলেও ভাতা আছে, বকশিস আছে, সব মিলাইয়া এক একজন প্রায় 40 টাকা রোজগার করে। অবস্থা দেখিয়া গৃহিণীকেই মেজাজে রাশ টানিবার জন্য উপদেশ দিলাম। চাকরটি নিজের মর্জি মতো কাজ করিতে লাগিল। গৃহিণী আমার উপদেশ মতো মুখ বুজিয়া রহিলেন। এমনি করিয়া দিন কয়েক চলিল। একদিন স্কুল হইতে ফিরিয়া দেখিলাম চাকরটা মাটিতে লুটাইয়া হাউ হাউ করিয়া কাঁদিতেছে এবং গৃহিণী তাহার কাছে বসিয়া সান্ত্বনা দিতেছেন। কি হইয়াছে জিজ্ঞাসা করিতেই চাকরটা উঠিয়া বসিয়া হাপুস নয়নে কাঁদিতে কাঁদিতে জড়াইয়া জড়াইয়া যাহা বলিল, তাহাতে বুঝিলাম তাহার পিতৃবিয়োগ হইয়াছে। চিঠি আসিয়াছে কিনা প্রশ্ন করিতেই চাকরটা কান্না থামাইয়া কহিল, চিঠি কে লিখবে বাবু, লেখাপড়া জানে কি কেউ? তবে খবর পেলি কি করে? বাজারে আমাদের গাঁয়ের একজনের সঙ্গে দেখা হলো, তার মুখেই শুনলুম। আবার হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিয়া কহিতে লাগিল, কি করব বাবু, বাড়িতে আর মরদ বলতে কেউ নাই, এক্ষুনি যেতে হবে আমাকে। ছাদ্য ছান্তি সেরে ঘরের বিলি ব্যবস্থা করে আবার আসব। সাবেক বাকি বকেয়া সমেত সব মাহিনা উসুল করিয়া লইয়া, শ্রাদ্ধ শান্তির জন্য 10 টাকা অগ্রিম লইয়া এবং যত শীঘ্র সম্ভব ফিরিয়া আসিবার প্রতিশ্রুতি দিয়া চাকরটি বিদায় লইল। আমরা তাহার প্রত্যাগমনের প্রতীক্ষায় দিন গণিতে লাগিলাম। দিন কয়েক পরে বাজারের মধ্যে হঠাৎ চাকরটার সঙ্গে মুখোমুখি দেখা। পরিধানে সরকারি আপিসে চাপরাশির পোশাক, বুকের উপর তকমা। হঠাৎ আমাকে দেখিতে পাইয়া চট করিয়া পাশের একটা গলিতে ঢুকিয়া পড়িল। তারপর চাকর আর জোটাইতে পারিলাম না। নিজে ও গৃহিণী মিলিয়া, অর্থাৎ গৃহিণী প্রায় সবটা, আমি সময়ে অসময়ে কতকটা সংসারের কাজ চালাইতে লাগিলাম। ঝিটাকে ভাঙাইল সরকার নহে, সরকারের শত্রু জাপান। কলিকাতায় হঠাৎ গোটা কয়েক বোমা ফেলিয়া দিল। কলিকাতাবাসীরা
ঘরবাড়ি ছাড়িয়া মুক্তকচ্ছ হইয়া দিকবিদিকে পলাইল। প্রত্যেক শহরে কলিকাতাবাসীদের জোয়ার আসিল। বাড়ি ভাড়া চরচর করিয়া বাড়িয়া গেল। ভাঙা পোড়ো ঘরেও লোকে মোটা ভাড়া দিয়া মাথা গুজিয়া থাকিতে লাগিল। এই সময় আমাদের পাড়াতে এক ভদ্রলোক আসিলেন, মস্ত বড় লোক। কলিকাতায় বিরাট ব্যবসা। পাড়ায় শোরগোল পড়িয়া গেল। কলিকাতাবাসীদের পোশাক পরিচ্ছদ, চালচলন, হাবভাব দেখিয়া তাক লাগিয়া গেল সবার। ভদ্রলোকের মস্ত বড় পরিবার। ঝি বেশি সঙ্গে আনিতে পারেন নাই। এখানে আসিয়া ঝিয়ের খোঁজ করিতে লাগিলেন। এক যা মাহিনা দিতে চাহিলেন, তাহাতে সকল বাড়ি ঝিরাই চঞ্চল হইয়া উঠিল। দুর্ভাগ্যক্রমে আমার ঝিয়ের বয়স কিছু কাঁচা ছিল, চেহারাও নেহাত মন্দ ছিল না। তাহাকেই পছন্দ হইল ভদ্রলোকের। ঝিটি বিনা নোটিশে কাজ ছাড়িয়া দিল। তখন হইতে ঝিয়ের কাজও গৃহিণীর ঘাড়ে পড়িল। আর ঝি সংগ্রহ করিতে পারি নাই, কারণ চাকরের মতো ঝিও দুর্লভ হইয়া উঠিয়াছে। নিম্ন শ্রেণীর স্ত্রীলোকদের মধ্যে যাহাদের বয়স অল্প, তাহাদের কাজ করিবার দরকার নাই। জানি বড়লোকদের কৃপায় তাহাদের মাসিক বাঁধা আয়ের ব্যবস্থা হইয়াছে। পড়তি বয়সের মেয়েদের অবশ্য কাজ করা ছাড়া উপায় নাই, কিন্তু এমন বেতন হাঁকে যে আমার মতো লোকের ছেলেমেয়ের পেট না কাটিয়া দেওয়া চলে না। এমনি করিয়া দিন দিন ক্রমে ক্রমে সমাজ সোপানের নিচের ধাপে নামিয়া আসিলাম। আহারে বিহারে বেশভূষায় দৈনন্দিন জীবনযাত্রা প্রণালীতে সাধারণের সমপংক্তি হইয়া উঠিলাম। অর্থ পদমর্যাদার সামনে মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষা দীক্ষা ও সংস্কৃতির মর্যাদা বাতিল হইয়া গেল। চোখ কান বুঝিয়া কোনো মতে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলাম। হঠাৎ চাকা ঘুরিয়া গেল। আমার এক শ্যালক শহরের সাপ্লাই অফিসের বড় সাহেব হইয়া আসিল। আসিবার আগে আমাকে একটি বাড়ির জন্য লিখিল। আমাদের পাড়ায় একটি ভালো বাড়ি খালি হইয়াছিল, সেইটি ঠিক করিয়া দিলাম। যথাসময়ে শ্যালক সপরিবারে আসিল ও ওই বাড়িতে অধিষ্ঠিত হইল। আমিও আমার গৃহিণী দুইজনে সব গুছাইয়া দিলাম। রাঘববাবুর চিঠি আসিল, অতি সৌহার্দ্যপূর্ণ চিঠি। সপরিবারে কেমন আছি জানিবার জন্য দারুণ উৎকণ্ঠা প্রকাশ করিয়াছেন এবং পরিশেষে জানাইয়াছেন ব্যবসা সম্পর্কে সাপ্লাই অফিসারের সঙ্গে দেখা করা তাহার বিশেষ দরকার। ইহার জন্য তাহাকে নিজেই আসিতে হইত, কিন্তু আমি যেহেতু এখানে রহিয়াছি এবং সাপ্লাই অফিসার যেহেতু আমার শ্যালক, সেই জন্য আসিবার প্রয়োজন বোধ করেন নাই। আমি যেন তাহার হইয়া সাপ্লাই অফিসারকে বলিয়া কাজটি করিয়া দিই। অভয় ডাক্তারের মেয়ের বিবাহ, কাপড়, চিনি ও আটা চাই। একদিন হঠাৎ আমার বাড়িতে পদার্পণ করিলেন। গৃহিণী কেমন আছেন জানিবার জন্য অত্যন্ত ব্যাকুল বলিয়া বোধ হইল তাকে। আমি যে তাহার কাছে যাই নাই সেই জন্য অভিমান ও অনুযোগ করিলেন। সর্বশেষে আসল কথাটি প্রকাশ করিলেন। শ্যালকের জিপে চড়িয়া নিতাই ও ভবর দোকানে একদিন গেলাম। আমাকে সাপ্লাই অফিসারের গাড়িতে দেখিয়া দুইজনেই কিছুক্ষণ হাঁ করিয়া চাহিয়া রহিল। তারপর সাপ্লাই অফিসারের সঙ্গে আমার সম্পর্কের পরিচয় পাইয়া ভক্তিতে গদগদ হইয়া নমস্কার করিল। নিতাই নিজে হইতে কহিল, হরলিক্স কয়েক বোতল এসেছে, চাই নাকি? আমি মনে মনে হাসিয়া কহিলাম, দরকার হলে নেব, অনেক দিন দোকানে পায়ের ধুলো দেননি। বলিয়া নিতাই আকুল চক্ষে আমার দিকে চাহিল। নিয়মিতভাবে পায়ের ধুলা দিবার প্রতিশ্রুতি দিয়া তাহাকে নিশ্চিন্ত করিলাম। ভবদত্ত আমাকে আড়ালে ডাকিয়া আন্তরিক অন্তরঙ্গতার সহিত কহিল, অনেক ভালো ভালো ধুতি শাড়ি এসেছে দোকানে, চাই তো একটা পারমিট। বলিয়া কথাটা শেষ করিল না, শ্যালকের দিকে চোখের ইঙ্গিত করিয়া বক্তব্য প্রকাশ করিল। আচ্ছা, হবে এখন, বলিয়া তাহাকে নিরস্ত করিলাম। হঠাৎ একদিন সকালে কয়লার আড়তদার বগলানন্দী বাড়িতে আসিয়া হাজির। একেবারে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইল। কহিলাম, কি খবর বগলা, কয়লা এসেছে নাকি?
বগলা সাগ্রহে কহিল, আগে হ্যাঁ, কমন চাই বলুন, কালই পাঠিয়ে দেব। কহিলাম, বেশ, টাকাটা দিয়ে দিই তাহলে, কেমন? বগলা শশব্যস্তে কহিল, টাকার জন্যে তারা কি, আগে পাঠিয়ে দিই, পরে দেবেন এখন। বগলা বিপদে পড়িয়াছে। কাহাকে কালো দরে কয়লা বিক্রয় করিয়াছে। কালো কয়লার অবশ্য কালো দরেই বিক্রয় হওয়া উচিত, কিন্তু সাপ্লাই অফিসার অত্যন্ত বেয়ারা বুদ্ধির লোক, যুক্তিটা মাথায় ঢোকে নাই। ফলে বগলার লাইসেন্স বাতিল করিয়া দিয়াছে। বগলা যুক্ত হস্তে অশ্রুপূরিত নয়নে কহিল, দয়া করে একটা ব্যবস্থা করুন মাস্টার মশাই, এ বাজারে ব্যবসাটি গেলে ছেলেপিলে নিয়ে পথে দাঁড়াবো। চুপ করিয়া সব শুনিয়া যথাবিধি ব্যবস্থা করিবার আশা ও আশ্বাস দিয়া তাহাকে বিদায় করিলাম। যাইবার সময়ে আর একবার পায়ের ধুলা মাথায় লইয়া গেল বগলা। উপেন ধোপা তো সাপ্লাই অফিসারের বাড়িতে আমাকে দেখিয়া অবাক। কোনো রকমে সামলাইয়া কহিল, হুজুর, আপনি এখানে? হাসিয়া কহিলাম, সাহেব যে আমার শালা, তা তোমার মিলিটারির কাজ কেমন চলছে? উপেন হাতজোর করিয়া কহিল, সে গেছে, তা আপনকার কাপড় চোপড় এখন যাচ্ছে কোথা? কহিলাম, পাড়ার ধোপার কাছেই দিচ্ছি, কি আর করবো বলো, তুমি তো আর কাছলে না। উপেন হঠাৎ আমার পায়ে হাত দিয়া মাথা ঠেকাইয়া কহিল, ও কথা যেতে দেন আজ্ঞে, নেহাত বেজে পড়ে গিয়েছিলাম, না হলে আপনাদের মতো খদ্দের আবার ছাড়ি। তা গিন্নিমা কি এখানে না বাড়িতে? কাপড়গুলো তাহলে আজকেই। কহিলাম, এবার থাক, কাপড় ফিরে আসুক, পরের বার নেবে এখন। চারু নাপিত আবার আসিতে শুরু করিয়াছে। আমার পুরাতন চাকরটি একদিন আসিয়া আমাকেও গৃহিণীকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম, জুট আপিসে চাকরি করিতেছিল, মাস কয়েক আগেই চাকরিটি গিয়াছে। কহিলাম, চাকরি বাকরি করবি? সে দুই হাত জড়ো করিয়া কহিল, গেরস্ত বাড়িতে চাকরি করতে আর মন সরছে নাই বাবু। শুনলাম মামা বাবুর আপিসে পিয়নের চাকরি খালি আছে, আপনি একটু বলে দিলেই হয়ে যায়, কৃপা করে এইটি করে দেন এগে, ছেলেপিলে নিয়ে বড় কষ্ট। আপনার চাকরের ভাবনা হবেক নাই যতদিন আমি আছি। আমার ছোট ভাইটা বেশ বড় সড়ো হইছে, তাকেই গতিয়ে দিব আপনার কাছে। তাহার চাকরি করিয়া দিলাম, পরিবর্তে সে আমার ভৃত্য সমস্যা সমাধান করিয়া দিল। ঝিয়ের সমস্যা সমাধান করিল পরাণ, আবার অত্যন্ত ভক্তি করিতে শুরু করিয়াছে। শ্যালকের ও আমার এই দুই বাড়িতেই ডাল, তেল, নুন ইত্যাদি সরবরাহ করিতেছে। আমার পুরাতন ঝিটির কলিকাতার বাবু কলিকাতা চলিয়া যাইবার পর ভরণ পোষণের ভার পরাণই লইয়াছিল। শ্যালকের বাড়িতে ঝিয়ের প্রয়োজন হওয়ায় তাহাকেই সেখানে বহাল করিয়া দিল, কিন্তু সঙ্গে সঙ্গে আমাকেও একটি ঝি সংগ্রহ করিয়া দিল। সমাজ সোপানের আগেকার ধাপ ছাড়াইয়াও উপরে উঠে আসিয়াছি। সংসার যাত্রা অনেকটা সুগম হইয়াছে, তবে পরিচয় বদলাইয়াছে। আগে সকলে বলিত মাস্টার মশাই, এখন বলে জামাইবাবু। এমনকি আমার সহকর্মীরাও নাকি আমার পিছনে আমাকে জামাইবাবু বলিয়া ডাকিতে শুরু করিয়াছে। তবে এ কথা স্বীকার না করিয়া উপায় নাই যে, যাহারা আমার পূর্ব পরিচয়ের মূল্য দিতে একদিন কার্পণ্য করিয়াছিল, তাহারাই আমার নব পরিচয়ের মূল্য কড়ায় গণ্ডায় মিটাইয়া দিতেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।